শিশু মৃত্যু যেভাবে চলছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। যদি একটা নতুন ভাইরাস হতো কোভিডের মতো, তাহলে হয়তো এটা বলা যেত যে এটার কোনো ঔষধ বা অনেক কিছু আমাদের অজানা ছিল, যদিও সে বিষয়ে এখন আমরা অনেক জানি। তো হামের প্রকোপ বাড়ার জন্য অবশ্যই আমাদের টিকাদানের গাফিলতি, আমাদের অন্তর্বর্তী সরকারের কতগুলো ভুল সিদ্ধান্ত, জনস্বাস্থ্যকে গুরুত্ব না দেওয়া, জনস্বাস্থ্যকে গুরুত্ব না দিয়ে যে অবহেলার কাজটি তারা করেছেন, আমরা এখন সবাই তাদের বিরুদ্ধে সোচ্চার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, জনস্বাস্থ্যকে গুরুত্ব কোন সরকার দিয়েছে? আমরা কি সেই ভুলের আবর্তে এখনো ঘুরপাক খাচ্ছি না? যদি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 33টা শিশু 7 দিনের মধ্যে মৃত্যুবরণের দুঃখজনক সংবাদ গণমাধ্যমে না আসতো, একই অবস্থা থাকতো। এর আগে গণঅভ্যুত্থানের আগে যে সরকার ছিলেন, যখন ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছিল, ডেঙ্গুতে মৃত্যুটা প্রতিরোধ চলছে, তখন যখন জনস্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হলো, এটাকে জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি আমরা বললাম এবং বললাম ডেঙ্গির মহামারী হয়েছে। একই রকম প্রতিক্রিয়াটা দেখিয়েছে সেই সব, যে কিসের এটা মহামারী, এটা নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে থাকলে এত মানুষ মারা যাচ্ছে না। নানা রকম পরিসংখ্যান দেওয়া হচ্ছে যে শিশুরা কিভাবে মৃত্যুবরণ করে, নিউমোনিয়া করে তাদের কত মারা যায়। দেখুন, মৃত্যুর শুধু পরিসংখ্যান দিয়ে গুরুত্বটা বোঝা যায় না। ধরুন আজকে রোড অ্যাক্সিডেন্টে অনেক মানুষ যদি মারা যায়, সেটা কিরকম হবে, আর গুলি করে আমাদেরকে একজন মাত্র গুলি করে মেরে দেওয়া হবে, পত্রিকার হেডলাইন করতে হবে। আপনি যদি বলেন যে মাত্র একজন মারা গেল রিপোর্টার সিটিতে, মোস্তাক হোসেন হোক আর যেই হোক, এই দেখেন আরিচা মহাসড়কে তো আমরা 25 জন মৃত্যু দেখলাম। কাজে সংখ্যায় ওটা বেশি, এইটা গুরুত্ব দেওয়া প্রয়োজন। যখন একটা মহামারী ঘটে, যে মহামারী পুরনো রোগের কারণে ঘটে, সেটাকে যদি আপনি সামাল দিতে না পারেন, অবশ্যই জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি। যেমন গুলি করে যদি এখানে কাউকে মারা হয়, এটা মারাত্মক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রেড অ্যালার্ট। এটা স্বাভাবিকভাবে রিপোর্টার সিটি মিলনায়তনে কাউকে গুলি করে মারার কথা। আমরা সমস্ত মৃত্যুকেই সমান দেখি, যে মৃত্যু প্রতিরোধ করছে অস্বাভাবিক, সেটাই জরুরি পরিস্থিতি। এই সরকার জরুরি ভিত্তিতে বেশ কিছু কাজ করছে। টিকা ক্রয় করার জন্য যে সরকারি বিধিনিষেধ ছিল, আইন ছিল, সেটাকে অন্তর্বর্তী সরকার শিথিল করে শেষ মুহূর্তে টিকা কিনেছিলেন বটে, টিকা দেওয়ার আর সময় ছিল না। সেই টিকা দিয়ে কিন্তু 20 তারিখ পর্যন্ত বাইরে নতুন টিকা আসার আগ পর্যন্ত চলেছে। কিন্তু সেই টিকা আসার পরেও টিকা দেরি হয়েছে, অডিট হবে, টেন্ডার করতে হবে ইত্যাদি ইত্যাদি। এটা যে জনস্বাস্থ্যের জরুরি বিষয়, যখন স্বাস্থ্য মন্ত্রণালয় সেগুলো বললো, অর্থ মন্ত্রণালয় বললো জরুরি কিসে, সব তো ঠিকই আছে, অর্থাৎ কেউ তো মারা যাচ্ছে না। তো আমি সেটাই বলছি, জরুরি পরিস্থিতি যদি আমরা ঘোষণা করার বিধান করি, তাহলে কোনটা জরুরি পরিস্থিতি, কোনটা জরুরি পরিস্থিতি না, তার একটা সুনির্দিষ্ট মানদণ্ড থাকে। আমাদের দেশের রোগতত্ত্ববিদরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগতত্ত্ববিদরা কতগুলো মানদণ্ড করেছেন যে কোন রোগ কি পর্যায়ে গেলে, টাইম, প্লেস, পার্সন। বেটাইমে যদি একটা স্বাভাবিক রোগ হয়, সেটা একটা জরুরি পরিস্থিতি। প্লেস, যেমন ডিআইডিতে গুলি বসে, এই প্লেসে গুলি হওয়ার কথা, এটা অস্বাভাবিক পরিস্থিতি। পার্সন, যে রোগটা বাচ্চা, সেই রোগ যদি বড় মানুষের হয়, বা যে রোগটা মানে বড় মানুষের হওয়ার কথা, সেটা বাচ্চা যদি হয়, যেমন এখন 9 মাসের কম বয়সী বাচ্চারা হবে আক্রান্ত হতে। এই টাইম, প্লেস, পার্সন যদি আমি অস্বাভাবিক মরবিডিটি অ্যান্ড মর্টালিটি, মরবিডিটি অসুস্থতা, মর্টালিটি হচ্ছে আপনার মৃত্যু, সেটাই হচ্ছে আপনার। প্রথমে ছোট আমাদের শিক্ষক আউটব্রেক 2-1 জায়গায় যদি হয় ক্লাস্টারে, আর সারা দেশে ছড়িয়ে পড়লে সেটা এপিডেমিক, আর সারা বিশ্বে ছড়িয়ে পড়লে সেটা প্যান্ডেমিক। বলতে পারেন হাম তো এখন অনেক দেশে ছড়িয়ে পড়ছে, প্যান্ডেমিক না গেলে, কারণ হাম নিয়ন্ত্রণের সক্ষমতা সব দেশের সরকারের আছে। যখন আন্তর্জাতিকভাবে একটা কোঅর্ডিনেটেড পদক্ষেপ গ্রহণ করা দরকার হয়, যাতায়াতের উপরে প্রভাব পড়ে, তখন একটা প্যান্ডেমিক অন্যতম ক্যাটেগরি। যাই হোক, যাদের আইসিইউ প্রয়োজন এখন, তাদের সবাইকে আইসিইউ দিতে হবে।
সরকারি হাসপাতালের আইসিইউ গুলোকে আপনার শিশু উপযোগী মডিফাই করা যায়। আপনি আইসিইউর সংখ্যা যদি বাড়ান, মেকানিক্যালি বাড়াতে পারেন, আইসিইউ চালানোর মতো লোক বাড়াতে পারবেন না, ওটা জন্ম দেওয়া যায় না দ্রুত। তাহলে যেখানে আইসিইউ চালু আছে সেখান থেকে একটা ভাগ শিশুদের ডেডিকেটেড করতে হবে। রান্নার ঝাল আসতে না, আপনাদের কাছে এবং বেসরকারি হাসপাতালে এনআইসিইউ, বেসরকারি শিশু ক্লিনিক আছে, হাসপাতাল আছে, সেগুলোকে সরকার অধিগ্রহণ করতে পারে জরুরি জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতির কারণে উপযুক্ত কম্পেনসেশন দেবে। তাহলে আইসিইউ সংকট এভাবে সমাধান করা যেতে পারে। আইসিইউর পূর্ববর্তী পর্যায়ে যারা আছে তাদেরকে আমরা হাই ফ্লো অক্সিজেন দেবো। অক্সিজেন দিয়ে আমরা কোভিডের সময় অনেক রোগীকে বাঁচিয়েছি আইসিইউতে। আইসিইউ থেকে ভেন্টিলেটর দিতাম, যে ভেন্টিলেটর দিয়ে জোর করে শ্বাস নিঃশ্বাস দিয়ে বাঁচাবার চেষ্টা করা। তার আগের পর্যায়ে অক্সিজেন আইসিডি দিয়ে এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের চিকিৎসকরা তারা অতি কম খরচে কিভাবে হাই ফ্লো অক্সিজেন দেওয়া যায় সেইটা তারা বের করেছে এবং তারা বিভিন্ন জায়গায় নিজেদের উদ্যোগে এটা বিতরণ করছে, সেটাকে সহজলভ্য করলেই পারে। তৃতীয় যে জিনিসটা, সেই জিনিসটা দুঃখজনক ভাবে আমি সরকারি ইয়েতেও আমাকে ইনভাইট করেছিল পরামর্শ দেওয়ার জন্য, অনলাইনে বলেছি, এটা তার ইতেই ঢুকছে না ভেবেছে। সেটা হচ্ছে যে হাসপাতালের বাইরে থেকে ইন্টারভেনশনটা দেওয়া। হাসপাতালের ভেতরে ইন্টারভেনশন তো আমাদের আওতার মধ্যে আছে, হাসপাতালের বাইরে যারা দারিদ্র সীমার নিচে বাস করা শিশু, যারা আগে থেকেই অপুষ্ট, তারা সংক্রমিত হওয়ার পরিবেশে থাকেন, তাদেরকে যদি জ্বর হয় তাকে আমরা বলি কমিউনিটি আইসোলেশন, হাসপাতালেই তাকে নিয়ে আসে। এই হাসপাতালটা শিশু হাসপাতাল বা আইসিইউ আছে, এমন হাসপাতালে নেওয়ার প্রয়োজন নাই, কারণ সেখানে ইতিমধ্যেই অনেক ভিড় আছে। তাহলে একটা সেকেন্ডারি হাসপাতাল, উপজেলা হেলথ কমপ্লেক্স বা জেলা হাসপাতাল। আমাদের বক্তা ব্যক্তিরা বলছেন সব ঠিক আছে, সবকিছু নিয়ন্ত্রণে, কেন জরুরি অবস্থা জারি করবো? আমাদের আইসিইউ যথেষ্ট আছে, তাহলে আমরা কেন দেখছি শিশুরা এখনো মারা যাচ্ছে? কাজে এই অবস্থাটা নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের এটা কমিউনিটি বেসড অ্যাপ্রোচ, পাবলিক হেলথ অ্যাপ্রোচ, কমিউনিটিতে আপনার শিশুদেরকে ম্যানেজ করার যে প্রাথমিক কাজটা, সেগুলো এখন আমরা শুরু করি। আগামী 7 দিনের মধ্যে আমরা জটিল রোগীর সংখ্যা অনেক ড্রপ ডাউন করবে। অটোমেটিক ড্রপ ডাউন করতে করতে আমাদেরকে আরো অনেক শিশু মৃত্যু হার দেখতে হবে।